মানুষ বেঁচে থাকার জন্য কতটা নিচে নামতে পারে সেটা আজকের গল্পের এই চারজন সাধারণ নারীকে দেখলেই বুঝতে পারবেন। অভাব আর জীবনের কষ্টে তারা অপরাধের এক অন্ধকার জগতে ঢুকতে বাধ্য হয়, যেখানে রাতের অন্ধকারে চলে দেহ ব্যবসার নিষিদ্ধ কার্যকলাপ। বন্ধুত্বের সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতা। শেষ পর্যন্ত টাকার নেশায় ও নিজেদের বাঁচানোর জন্য তারা অদ্ভুত এক পেশা বেছে নেয়, মানুষের লাশ গায়েব করার ভয়ঙ্কর পেশা। দিনের আলোতে তারা আপনার আমার মতোই সাধারণ মানুষ, কিন্তু রাতের অন্ধকারে তারাই হয়ে ওঠে হায়নার থেকেও হিংস্র। এই দুই জগতের মাঝে ফাঁদে পড়ে যায় তাদের জীবন। তবে এই খেলায় কে শিকার আর কে শিকারী সেটা শেষ পর্যন্ত ধরতেই পারবেন না। চরম রহস্য আর রোমাঞ্চে ভরা এই ডার্ক থ্রিলার সিরিজটির গল্প জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো হ্যালো এভরিওয়ান, আজ এক্সপ্লেন করছি একটি বাংলা ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ যার নাম হলো কালীপটকা। তাহলে শুরু করছি আজকের ভিডিও। গল্পের শুরুতেই আমাদের চারজন মেয়েকে দেখানো হয়। তাদের নাম সীমা, মিনতি, রিঙ্কু এবং রানী। তারা চারজন মিলে একটা গ্যাং বানিয়েছে আর নাম দিয়েছে কালীপটকা। একটা পরিত্যক্ত গোডাউনে তাদেরকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে এবং কেউ একজন অত্যন্ত নির্দয়ভাবে তাদের শরীরে পেট্রোল ঢেলে দিচ্ছে। নিজেদের বাঁচাতে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাতে কোনোই লাভ হচ্ছে না। এবার একজন আগন্তুককে গ্যাস লাইট জ্বালাতে দেখা যায়। তবে এই ভয়াবহ পরিস্থিতি আসলে তাদের নিজেদেরই তৈরি করা। তারা চারজন জেনে শুনেই নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে। এই অবস্থায় তারা কিভাবে পৌঁছলো সেটা জানতে হলে আমাদের 6 মাস পেছনে যেতে হবে। প্রথমে দেখানো হয় শ্রীমার গল্প, যে এই কালীপটকা গ্যাংয়ের লিডার। শ্রীমার বাবা ছিল একজন কসাই। বাবার কাছে সে মাংস কাটা শিখেছে। তার স্বপ্ন ছিল নিজের একটা মাংসের দোকান দেয়া, কিন্তু বাবা মারা যাওয়ায় সে স্বপ্ন আর পূরণ হয় না। বর্তমানে সে একটা চামড়ার কারখানায় কাজ করে। একবার কারখানার কর্মচারীরা বোনাসের জন্য সমস্ত কাজ বন্ধ করে মালিকের কাছে বোনাস দাবি করে, কিন্তু ম্যানেজার তপন তাদেরকে ভুলভাল বুঝিয়ে সাফ জানিয়ে দেয় এই বছর আর কোনো বোনাস দেয়া হবে না। কর্মচারীরা জানে কার কাছে গেলে তাদের ন্যায্য দাবি আদায় হবে। তাই সকলে মিলে শ্রীমার কাছে যায় এবং এর একটা ব্যবস্থা নিতে বলে। সেদিন রাতে অফিস থেকে তপন মাত্রই গাড়িতে উঠে বসেছে, তখনই শ্রীমা তার কাছে এসে এক ব্যাগ ইঁদুর তার গায়ের উপরে ছেড়ে দেয়। সাথে সাথে এই ইঁদুরগুলো তপনের সারা শরীরে কামড়াতে শুরু করে। তপন চিৎকার করে বাঁচার আকুতি জানাতে থাকে। শ্রীমা ম্যানেজারকে ধরে অনেক মারধর করে তাকে উচিত শাস্তি দেয় আর বলে শ্রমিকদের পেটে লাথি মারলে সে পাল্টা হাত চালাতেও দ্বিধাবোধ করবে না। শ্রীমার ধমকি শুনে ম্যানেজার তাদের সব দাবি মেনে নিতে রাজি হয়। শ্রীমা হুগলি জেলার একটা বস্তিতে থাকে। তার ব্যক্তিগত জীবনও খুব একটা সুখের ছিল না। তার স্বামী খুবই অলস প্রকৃতির, সে কোনো কাজই করে না। শ্রীমার টাকায় খায় আর ঘুমায়। এদিকে শ্রীমার ছেলে বল্টু টাকার অভাবে ভালো কলেজে ভর্তি হতে না পারায় মায়ের উপর তার খুব রাগ হয়েছে। এমনকি সে রাগে না খেয়েই বাড়ি থেকে বের হয়ে যায়। শ্রীমার প্রতিবেশী হলো মিনতি। মিনতি স্বপ্ন দেখে তার একমাত্র মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে মানুষের মতো মানুষ বানাবে। সে অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালায়। একদিন মিনতি রান্না শেষে তার মেয়ের জন্য চুরি করে একটু তরকারি নিচ্ছিল। তখনই বাড়িওয়ালি এসে তাকে ধরে ফেলে। বাড়িওয়ালি মিনতিকে চোর বলে তাকে অনেক বকাঝকা করে। এদিকে ঘরে ফিরেও মিনতির কোনো শান্তি নেই। তার স্বামী দুলাল একটা মাতাল, মদ খেয়ে রোজ মিনতিকে মারধর করে। মিনতির মেয়েটা সবসময় একটু ভালো মন্দ খেতে চায়। মিনতি মেয়েকে বুঝিয়ে বলে, সামনের মাসে বেতন পেলেই তোমার জন্য খাসির মাংস নিয়ে আসবো। তখন মেয়েটা তার জমানো মাটির ব্যাংক নিয়ে এসে মায়ের হাতে দিয়ে বলে, এখান থেকে টাকা নাও, সামনের মাসে বেতন পেলে আবার এখানে রেখে দিও। নিজের এমন অসহায়ত্ব দেখে মিনতি মনে মনে খুবই কষ্ট পায়। সেই সময় মিনতির মাতাল হাজবেন্ড দুলাল বাড়িতে এসে অকারণেই মিনতিকে 2-4টে চড় দিয়ে খাবার বেড়ে দিতে বলে। মিনতিও ভয়ে কান্না করতে করতে তাড়াতাড়ি খাবার এনে দেয়। এই দলের তৃতীয় সদস্য হলো রিঙ্কু। রিঙ্কুর জগৎটা বাকিদের থেকে একেবারেই অন্যরকম। সে সারাক্ষণ সোশ্যাল মিডিয়ার জগতে থাকে।
তার একমাত্র স্বপ্ন হলো সোশ্যাল মিডিয়ায় ১০ মিলিয়ন ফলোয়ার পাওয়া। তাই সে দিন-রাত টিকটক ভিডিও বানায় আর লাইভ করে। সে সবসময় পরিপাটি হয়ে সাজুগুজু করে থাকে। তবে রিঙ্কুর আয়ের কোনো নির্দিষ্ট উৎস নেই। সে আশেপাশের সবার থেকে ধার দেনা করে কোনো রকমে দিন পার করে। একদিন এক পাওনাদার মনা এসে তাকে টাকার জন্য হুমকি দিতে থাকে। রিঙ্কু ভয়ে টাকা পরিশোধের জন্য ৭ দিনের সময় চেয়ে নেয়। সবশেষে রানী নামের আরেকটি মেয়েকে দেখানো হয়। দিনের বেলা সে রানী নামে অটোরিকশা চালায় আর রাত হলে কাজল নাম নিয়ে দেহ ব্যবসা করে। সে প্রতিদিন বাংলা মদ খেয়ে মাতাল হয়ে থাকে। রানীর স্বপ্ন সে একদিন অনেক বড়লোক হবে। সে খুবই সাহসী ও ডানপিটে মেয়ে আর মারামারি করতে একদম এক্সপার্ট। রানীর স্বামী অনেক আগেই মারা গিয়েছে। বাড়িতে রানীর শাশুড়ি মা ও একটা ছোট ছেলে আছে। সে নিজে অন্ধকার জীবনে বাস করলেও রানী চায় সে তার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করবে। এই ৪ জন নারীর জীবন আলাদা হলেও তাদের সবার প্রয়োজন একটাই, সেটা হলো অনেক অনেক টাকা। ৪ বান্ধবী সময় পেলেই একসাথে হয়ে তাদের জীবনের দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করে। তাদের মধ্যে মিনতি হলো একটু নরম স্বভাবের। কথায় কথায় সে কান্না করে দেয়। গতকালই তার বর দুলাল তাকে প্রচুর মারধর করেছে, এটা বলে সে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করে। প্রতিদিনের এমন ঘটনায় বিরক্ত হয়ে শ্রীমা রেগে বলে, একদম নাকামি করবি না। এরপর থেকে ও যখন তোকে মারতে আসবে সামনে যা পাবি তাই দিয়ে মেরে জবাব দিবি। মিনতির স্বামী দুলাল ছিল আপাদমস্তক এক অকর্মণ্য লোক। কাজ না করলেও সে মদ আর জুয়ার নেশায় মত্ত থাকত। রানা নামের এক মাফিয়ার বারে গিয়ে নিয়মিত জুয়া খেলত। এদিকে রানা কেবল বারের মালিকই নয়, সে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। সে এতটাই পিশাচ ছিল যে একজন শিক্ষিকা রানার ছেলেকে স্কুলে শাসন করায় রানা সেই শিক্ষিকাকে বারে ডেকে তার ছেলের সামনে কান ধরে উঠবস করায়। রানা তার ছেলেকে ছোট থেকেই শেখাচ্ছে যে মানুষকে ভয় দেখিয়ে কিভাবে কন্ট্রোলে রাখতে হয়। এরপর রানা দুলালের কাছে এসে জুয়ায় হেরে যাওয়া টাকা ফেরত চায়। প্রথমে দুলাল মদের নেশায় রানাকে তেমন একটা পাত্তা দিচ্ছিল না, চোখে চোখ রেখে তর্ক করছিল। তখন রানা কোমর থেকে একটা পিস্তল বের করে টেবিলে রাখে, আর এতেই দুলাল একেবারে ভিজে বেড়াল হয়ে যায়। রানা দুলালকে বলে দেয় সে যেন খুব দ্রুত রানার পাওনা টাকা পরিশোধ করে দেয়, নয়তো তাকে সোজা ওপরে পাঠিয়ে দেয়া হবে। এবার রানা দুলালকে একটা কুপ্রস্তাব দিয়ে বলে দুলাল টাকা দিতে না পারলে সে যেন তার বউ মিনতিকে রানার কাছে পাঠিয়ে দেয়, যাতে সে মিনতির সাথে রাত কাটিয়ে ঋণের টাকা উসুল করতে পারে। বাড়ি ফিরে দুলাল পাগলের মতো টাকা খুঁজতে থাকে। মিনতিকে মারধর করে টাকা দিতে বলে। মিনতি অনেক কষ্টে মেয়ের পড়াশোনার জন্য কিছু টাকা জমিয়েছিল। দুলাল সেই টাকাগুলো কেড়ে নেয়। এরপর তার চোখ পড়ে মেয়ের ব্যাংকের দিকে। দুলাল সেটা নিতেই মেয়েটা কান্না করে বলে, বাবা এই টাকা দিয়ে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হব। কিন্তু দুলাল মেয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মিনতিও তার স্বামীকে থামানোর অনেক চেষ্টা করে। দুলাল ব্যাংক ভেঙে তার মধ্যে থাকা সব টাকা নিয়ে নেয়। কিন্তু এই সামান্য টাকায় ঋণের বোঝা কমবে না দেখে সে মিনতিকে টেনে হিচড়ে রানার কাছে নিয়ে যেতে চায়। স্বামীর এই চরম নিচুতা দেখে মিনতি আর নিজেকে সামলাতে পারে না। হাতের কাছে থাকা বটি দিয়ে সে দুলালের মাথায় সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়। এবার ভয়ে দিশেহারা মিনতি শ্রীমাকে ডেকে সব খুলে বলে। মিনতি প্রথমে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চাইলেও শ্রীমা তাকে বোঝায় যে খুনের অপরাধে তাকে সারা জীবন জেলে বসতে হবে। তখন তার মেয়েকে কে দেখবে? এটা শুনেই মিনতি তখন শ্রীমাকে এইসবের হাত থেকে তাকে বাঁচাতে বলে। মিনতি প্রস্তাব দেয় যদি শ্রীমা তাকে বাঁচায় তাহলে দুলালের ফ্যাক্টরি থেকে ইন্স্যুরেন্সের যে টাকা পাবে সেখান থেকে অর্ধেক টাকা সে শ্রীমাকে দিয়ে দেবে। এদিকে ছেলের কলেজে ভর্তির জন্য শ্রীমার নিজেরও টাকার খুবই প্রয়োজন ছিল। তাই শ্রীমা টাকার লোভে দুলালের লাশ গায়েব করার জন্য প্রথমে অটো চালক রানীকে ডেকে আনে। রানী এই পাপের কাজে কিছুতেই জড়াতে না চাইলেও শ্রীমা টাকার লোভ দিয়ে তাকে রাজি করায়। সেই রাতে শ্রীমার স্বামী বা ছেলে কেউই বাড়িতে না থাকায় তারা দুলালের মৃতদেহ রানীর টোটোতে করে শ্রীমার বাড়িতে নিয়ে আসে। শ্রীমা মিনতিকে বাড়ি ফিরে গিয়ে সমস্ত রক্তের দাগ ভালোভাবে মুছে ফেলতে বলে। এরপর শ্রীমা ও রানী দুজনে মিলে পরিকল্পনা করতে শুরু করে যে কিভাবে এই লাশটির চিহ্ন চিরতরে মুছে ফেলা যায়। এবার শ্রীমা রানীকে একটা ভয়ঙ্কর প্রস্তাব দেয়। দুলালের মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে পলিথিনে ভরে শহরের বিভিন্ন জায়গায় ফেলে আসতে হবে।
তাহলে পুলিশ কোনোদিনও মৃতদেহ খুঁজেও পাবে না। তবে এমন ভয়াবহ কথা শুনে রানী তো ভয়ে কেঁদেই ফেলে। রানী বলে তার শ্রীমার মতো মাংস কাটার কোনো সাহস বা অভিজ্ঞতা নেই। শ্রীমার রেগে বলে, জামা কাপড় তো খুলতে পারিস নাকি, এটার অভিজ্ঞতা তো তোর আছে। রানী শ্রীমার কথা মতো তাই করে, মৃতদেহের সব জামা কাপড় খুলে ফেলে। এবার শ্রীমা বডি কাটার জন্য রেডি হয়ে মৃতদেহের পাশে বসে। সে যখনই কোপ দিতে যাবে ঠিক তখনই যা হয় তাতে দুজনই ভয়ে কেঁপে ওঠে। মৃত দুলাল হঠাৎ চোখ মেলে তাকায়। আসলে সে মারা যায়নি, শুধু জ্ঞান হারিয়েছিল। কিন্তু দুলাল বেঁচে থাকা মানে শ্রীমা, মিনতি ও রানীর জন্য নিশ্চিত বিপদ। তাই শ্রীমা কোনো দয়া না দেখিয়ে দুলালের ঘাড় বরাবর একটা কোপ মারে। এবার দুলাল পুরোপুরি শেষ। কিন্তু ঝামেলা এখানেই শেষ না। ঠিক তখনই শ্রীমার বাড়িতে রিঙ্কু এসে হাজির হয়। রিঙ্কু তাদের বলে, পাওনাদার মনার হাত থেকে বাঁচতে আমার 10,000 টাকা দরকার, না হলে ও আমাকে মেরে ফেলবে। কথা বলতে বলতে রিঙ্কু ঘরের মেঝেতে রক্তের দাগ দেখতে পায়। এটা দেখে রিঙ্কুর বেশ সন্দেহ হয়। শ্রীমা তাকে বলে ওটা ইঁদুরের রক্ত, কিন্তু রিঙ্কুর এই কথা বিশ্বাস হয় না। তখনই ঘরের ভেতরে দুলালের ফোন বেজে ওঠে। রিঙ্কু বুঝতে পারে এখানে কোনো খুনের ঘটনা ঘটেছে। তাই সে সুযোগ বুঝে মুখ বন্ধ রাখার বিনিময়ে 20,000 টাকা দাবি করে। শ্রীমা দুলালের মানিব্যাগ থেকে টাকা বের করে তার হাতে দিয়ে বলে, টাকাটা বাড়ি গিয়ে গুনে নিস, এখন তুই যা। রিঙ্কু বলে, তোমাদের ফ্রিতে একটা টিপস দেই, তাড়াতাড়ি ফোন থেকে সিম খুলে ফেলে দাও, না হলে সিম ট্র্যাক করে ধরা পড়ে যাবে। শ্রীমা মনে মনে রিঙ্কুকেও এই কাজের অংশীদার করতে চায়। তাই তারা রিঙ্কুকে জোর করে দুলালের ডেড বডির কাছে নিয়ে যায়। রিঙ্কু ভয়ে চিৎকার করে বলে, আমি কাউকে কিছু বলবো না, আমার কোনো টাকা লাগবে না, আমাকে যেতে দাও। তবে শ্রীমা তাকে ভয় দেখিয়ে বলে, যা বলছি চুপ করে শোন, মিনতি ইন্স্যুরেন্সের টাকা পাবে, সেটা আমরা সবাই ভাগাভাগি করে নেব। এটা বলে তারা খুনের সাথে রিঙ্কুকেও জড়িয়ে ফেলে। তারপর শ্রীমার প্ল্যান অনুযায়ী রিঙ্কু বোরকা পরে চলে যায় কলকাতায়। সেখান থেকে দুলালের ফোনটা ব্যবহার করে মিনতিকে মেসেজ করে। মেসেজে লেখা ছিল দুলাল বাড়ি ছেড়ে চলে এসেছে, সে আর কখনো ফিরবে না। মেসেজ পাঠিয়ে রিঙ্কু ফোনটা ফেলে দেয়। এতে পুলিশ ভাববে যে দুলাল স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছে। রিঙ্কু ফিরে এলে তারা তিনজনে মিলে রাতের অন্ধকারে দুলালের দেহ টুকরো টুকরো করে কেটে পলিথিনে ভরে শহরের বিভিন্ন জায়গার আবর্জনায় ফেলে দিয়ে আসে। কিছুদিন পর মিনতি শ্রীমাকে বলে দুলালের আত্মার শান্তি কামনার জন্য সে একটা পুজো দিতে চায়। তবে শ্রীমা তাকে ধমক দিয়ে ভালোভাবে বুঝিয়ে দেয় যে সবাইকে বোঝাতে হবে দুলাল বাড়ি থেকে পালিয়ে গেছে। শ্রীমার কথা মতো মিনতি প্রথমে দুলালের বন্ধু বান্ধবদের কাছে খোঁজ নেয় এবং কয়েকদিন পরে থানায় গিয়ে কান্নাকাটি করে দুলালের মিসিং রিপোর্ট লেখায়। মিনতি বলে দুলাল সব টাকা পয়সা নিয়ে রানা মাফিয়ার বাড়ি গিয়েছিল, এরপর সে আর ফিরে আসেনি। পুলিশ তদন্তে জানতে পারে দুলালের সঙ্গে রানার অনেক আগে থেকেই খুব ঝামেলা ছিল। তাই তারা ভাবে হয়তো রানার ভয়ে দুলাল পালিয়ে গেছে। তবে একজন অত্যন্ত চালাক পুলিশ অফিসার মিনতিকেও সন্দেহ করে। এদিকে আশ্চর্যজনকভাবে একদিন একজন লোক দুলালের কাটা হাতের একটি প্যাকেট দেখতে পায়। আসলে রিঙ্কু কাউকে না জানিয়ে নিজেই এটি করেছে। সে মিনতির কাছে টাকার ভাগ চাইতে গিয়ে জানতে পারে ইন্স্যুরেন্সে টাকা পেতে হলে দুলাল যে মারা গেছে তার প্রমাণ দরকার, শুধু মিসিং রিপোর্টে কাজ হবে না। তাই রিঙ্কু রাতের অন্ধকারে অত্যন্ত সুকৌশলে দুলালের শরীরের একটি অংশ এমন জায়গায় রেখে দেয় যাতে সাধারণ মানুষের নজরে পড়ে। খবর পেয়ে সেখানে মিডিয়া ও পুলিশ প্রশাসন চলে আসে। খবরটা মুহূর্তের মধ্যে পুরো শহরে ছড়িয়ে যায়। এদিকে টিভিতে কাটা হাতের খবরটা দেখে রানী, শ্রীমা এবং মিনতি অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। পুলিশ মিনতিকে রিমান্ডে নিয়ে দিনের পর দিন জিজ্ঞাসাবাদ করলেও মিনতি কোনোভাবেই মুখ খোলে না। এরপর সে পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে বাকিদের সাথে দেখা করতে আসে। সব শুনে শ্রীমা বুঝতে পারে পুলিশ এবার তাদের পেছনেই পড়ে থাকবে। তাই নিজেদের বাঁচাতে হলে কাউকে এই খুনের মামলায় ফাঁসিয়ে দিতে হবে। মিনতি প্রস্তাব দেয় তারা রানাকে বলির পাঠা বানাতে পারে, কারণ রানা একজন সন্ত্রাসী এবং আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় আছে। মিনতি আরও জানায় রানা প্রায় রাতেই বাড়িতে নতুন নতুন মেয়ে নিয়ে সময় কাটায়। তাই তারা এবার রানাকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করে জঙ্গলে গিয়ে দুলালের পুঁতে রাখা জামা কাপড়গুলো নিয়ে আসে। এরপর সেদিন রাতে রানীকে ছদ্মবেশে রানার কাছে পাঠায়। রানী রানার বাড়িতে ঢুকে কৌশলে পেছনের দরজাটা খুলে রাখে
এরপর সে রানাকে ব্যস্ত রাখতে তাকে ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে শ্রীমা আর রিঙ্কু চুপি চুপি রানার বাড়িতে ঢুকে পড়ে। রানার ড্রয়ারে দুলালের রক্তমাখা জামাকাপড় রেখে পালিয়ে যায়। পরের দিন তারা পুলিশকে বেনামে খবর দিলে পুলিশ রানার বাড়িতে তল্লাশি চালিয়ে দুলালের জামাকাপড়গুলো খুঁজে পায় এবং রানাকে গ্রেপ্তার করে। কেসটা সলভ হয়ে গেছে ভেবে পুলিশ দুলালের কেসটির তদন্ত বন্ধ করে দেয়। এর ১ মাস পর মিনতি ইন্স্যুরেন্সের মোটা অঙ্কের টাকা হাতে পায়। শ্রীমা, রানী ও রিঙ্কু যখন টাকার ভাগ চাইতে আসে তখন মিনতি সবাইকে চমকে দিয়ে বলে সে কাউকে ১ পয়সাও দেবে না। মিনতি তাদেরকে একটা ভিডিও দেখিয়ে বলে শ্রীমা ও রানী যখন দুলালের ডেড বডি নিয়ে যাচ্ছিল মিনতি তখন সেটার ভিডিও করে রেখেছে। সেই ভিডিও দেখিয়ে মিনতি বলে এই ভিডিওটা যদি পুলিশের হাতে পড়ে তাহলে কি হবে তোমরা বুঝতে পারছো। মিনতি এটাও জানিয়ে দেয় তার মেয়ের ভবিষ্যতের জন্য টাকাগুলো তার খুব প্রয়োজন, তাই তারা যেন মিনতির মেয়ের মুখের দিকে তাকিয়ে টাকার দাবি ছেড়ে দেয়। এটা বলেই মিনতি চলে যায়। মিনতির এমন বিশ্বাসঘাতকতা দেখে বাকি সবাই একেবারে হতবাক হয়ে পড়ে। এদিকে রানা তার দলের সঙ্গে যোগাযোগ করে জামিনের ব্যবস্থা করতে বলে। রানা বুঝতে পারে সেই রাতের মেয়েটি তাকে ফাঁসিয়েছে। অন্যদিকে পাওনাদার মনা রিঙ্কুর কাছে টাকা নিতে এসে দেখে আসলে রিঙ্কুর কাছে কোনো টাকা পয়সা নেই। সে রিঙ্কুকে টর্চার করতে শুরু করলে রিঙ্কু ভয়ে মিনতির ইন্স্যুরেন্সের টাকা এবং দুলালের খুনের সমস্ত কিছু মনাকে বলে দেয়। সবকিছু শুনে মনার মাথায় একটা প্ল্যান আসে। মনা রিঙ্কু সহ বাকি সবাইকে একটা জায়গায় ডেকে নিয়ে এসে বলে আমার একটা বিজনেস আছে, আর সেটা হলো ডেড বডি গায়েব করার বিজনেস। আসলে বড় বড় নেতারা খুন করলে তারা ডেড বডি গায়েব করার জন্য মনার সাহায্য নেয়। মনা সবাইকে একটা প্রস্তাব দেয় যে এখন থেকে তারা সবাই মনার হয়ে লাশ গায়েব করার কাজ করবে। এটা শুনে শ্রীমা ঘাবড়ে গিয়ে প্রথমে একেবারে মানা করে দেয়। তবে মনা যখন বলে একটা লাশের জন্য ২ লক্ষ করে টাকা দেবে তখন তারা নিজেদের মধ্যে একটু আলোচনা করে নেয়। তারা ভাবে যদি তারা ২টি লাশ গায়েব করতে পারে তাহলে একজন ১ লাখ করে টাকা পাবে। এই টাকা দিয়ে তাদের অভাবও দূর হয়ে যাবে। তাই তারা মনার হয়ে কাজ করতে রাজি হয়। প্রথম দিন একটা লাশ পেয়ে দুলালের মতোই সেটা টুকরো টুকরো করে কেটে পলিথিনে ভরে রানীর টোটো করে নিয়ে যায়। রাস্তায় পুলিশ তাদের দাঁড় করায় কিন্তু তারা বেঁচে যায়, কারণ মিনতি বুদ্ধি করে ব্যাগের উপরে মুরগির মাংস রেখে দিয়েছিল। পুলিশকে বলে তারা পিকনিকে যাচ্ছে, তাই পুলিশও তাদের ছেড়ে দেয়। এরপর নদীর ধারে গিয়ে সে লাশের টুকরোগুলো মাছের খাবার হিসেবে ফেলে দেয়। প্রথম কাজের পেমেন্ট পাওয়ার পর তাদের কাজের প্রতি আত্মবিশ্বাস যেন বেড়ে যায়। মিনতিও তার ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চায়। সবার মনোমালিন্য দূর হলে আগের মতোই তাদের মধ্যে একতা তৈরি হয়। এরপর থেকে টাকার নেশায় তারা একের পর এক লাশ গায়েব করতে থাকে। ৩ মাস পর তারা এই কাজে একদম প্রফেশনাল হয়ে ওঠে। এবার তারা একটা নতুন বুদ্ধি বের করে। লাশ কাটাকাটির ঝামেলা না করে কবরের নিচে লাশগুলো দাফন করে দেয়, কারণ কবরে কেউ লাশ খুঁজতে আসবে না, আর কেউ জানতেও পারবে না। শ্রীমা তার উপার্জনে টাকা দিয়ে ছেলে বল্টুকে একটা ভালো কলেজে এডমিশন করিয়ে দেয়। এটা দেখে বল্টু এবার খুবই খুশি হয়। ওইদিকে বাকিরাও টাকা পেয়ে অনেক খুশিতে দিন পার করছে। কাজ আরো সহজ করার জন্য শ্রীমা ড্রাম ভর্তি এসিড নিয়ে আসে, যাতে করে একেবারে লাশগুলো গলিয়ে ফেলা যায়। এদিকে শহরে একের পর এক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। পুলিশ কাউকেই খুঁজে না পেয়ে খুব চিন্তায় পড়ে যায়। সেই চালাক পুলিশ অফিসার মনে মনে ধারণা করে এই সবের পেছনে মিনতি আর তার বন্ধুদেরই হাত রয়েছে, কারণ দুলালের মৃত্যুর পর থেকেই এই মিসিং কেসগুলো বেড়েই চলেছে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও পুলিশের কাছে কোনো প্রমাণ না থাকায় তাদের ধরতে পারছে না। এরপর একদিন তাদের কাছে একটা লাশ আসে, তবে লাশটিকে দেখে সবাই একেবারে চমকে ওঠে, কারণ লাশটি ছিল তাদের বস মনার। লাশের কপালে একটা চিরকুট লাগানো আছে, সেখানে লেখা ছিল এরপর তোদের পালা। শ্রীমা বুঝতে পারে কেউ তাদের উপর নজর রাখছে এবং তাদের লাশ গায়েব করার ব্যাপারটা জেনে ফেলেছে। শ্রীমা তাড়াতাড়ি মনার বডিটা এসিডে ডুবিয়ে গলিয়ে ফেলে, আর বাকি সবাই কিছুদিনের জন্য গা ঢাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই লোকটি কিছুতেই তাদের পিছু ছাড়ছে না।
একদিন রিঙ্কুর কাছে একটা পার্সেল আসে। পার্সেলটা খুলতেই দেখা যায় ভেতরে একটা লিপস্টিক রাখা ছিল। রিঙ্কু লিপস্টিকটা ঠোঁটে লাগাতেই তার ঠোঁট কেটে যায়, কারণ লিপস্টিকের ভেতরে কাঁচের টুকরো ঢোকানো ছিল। শুধু তাই নয়, মুহূর্তের মধ্যে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও হ্যাক হয়ে যায়। রিঙ্কু তখন বাকিদেরও সবকিছু জানায়। শ্রীমা সবাইকে সতর্ক করে দিয়ে বলে সামনেই হয়তো তাদের বড় কোনো বিপদ আসছে, তাই তাদের খুব সাবধানে থাকতে হবে। তখনই শ্রীমার ফোনে একটা কল আসে। শ্রীমার ছেলে বল্টু কলেজে ড্রাগস আনার কারণে কলেজ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। বল্টু অপমান সহ্য করতে না পেরে সুইসাইড করার চেষ্টা করেছিল। এটা শুনে শ্রীমা বাকিদের নিয়ে দ্রুত হসপিটালে চলে যায়। বাকিরা শ্রীমাকে সান্ত্বনা দিয়ে শান্ত করে, কিন্তু শ্রীমা পড়ে যায় চরম সংকটে। এদিকে বল্টু বারবার বলতে থাকে তাকে ফাঁসানো হয়েছে, সে ড্রাগসের ব্যাপারে কিছুই জানে না। পরের দিন হঠাৎ সবার ফোনে এক অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজে লেখা ছিল 25 লক্ষ টাকা না দিলে তোদের সন্তানদের মেরে ফেলবো। এটা দেখে সবাই খুবই আতঙ্কিত হয়ে পড়ে, আর সন্তানদের কথা ভেবে সবাই মিলে 25 লক্ষ টাকা জোগাড় করে। তারপর সেই মেসেজের কথা অনুযায়ী টাকা ভর্তি ব্যাগটা রেল লাইনের ধারে রেখে আসে। কিন্তু এবার দেখা যায় কিছুক্ষণ পরেই আসলে রানীর গার্লফ্রেন্ড রিয়া এসে টাকার ব্যাগটা নিয়ে নেয়। আসলে রানী বল্টুর এমন অবস্থা দেখে খুবই ভয় পেয়ে গেছে, তাই নিজের ছেলেকে নিয়ে পালানোর জন্যই সে গার্লফ্রেন্ডের সাথে মিলে এই প্ল্যানটা করে। রানী রিয়াকে টাকা নিয়ে কলকাতায় পালিয়ে যেতে বলে, আর রানী এদিকটা সামলে পরে যাবে বলে ঠিক করে। তবে সেদিন রানী বাড়ি ফিরেই দেখে তার বাড়ির দেয়ালে তার আর রিয়ার গোপন ছবি পোস্টার হিসেবে লাগানো হয়েছে। এসব দেখে লোকজন রানীকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতে থাকে। ঘরে এলে রানীর শাশুড়িও তাকে প্রচুর অপমান করে। রানীর গোপন প্রেম যে এভাবে সবার সামনে চলে আসবে সেটা রানী কখনো কল্পনাও করতে পারেনি, তাই সে তখন সেখান থেকে চলে যাবে বলে ঠিক করে। তখনই রানী রিয়াকে কল করে, কিন্তু রিয়ার ফোনটা তার ঘরের বাইরেই বেজে ওঠে। রানী বাইরে এসে দেখে রিয়াকে কেউ মেরে তার ঘরের সামনে রিয়ার মৃতদেহ ফেলে রেখেছে। ঠিক তখনই আড়াল থেকে সামনে আসে রানা। আসলে এতদিন রানাই তাদের উপর প্রতিশোধ নেয়ার জন্য এই সব করেছে। রানী রানার কাছে ক্ষমা চায় আর তাকে 25 লক্ষ টাকা দিয়ে বলে আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। কিন্তু রানা টাকা নয়, সে চায় প্রতিশোধ। এবার রানা রানীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়, আর রানীর শাশুড়ি ঘরের ভেতরে আগুনে পুড়ে মারা যায়। রানা টাকা ভর্তি ব্যাগটাও আগুনে ফেলে দিয়ে চলে যায়। আসলে রানীর চক্রান্তের কারণে রানাকে জেলে যেতে হয়েছিল, আর রানার সব মান সম্মান ধুলোয় মিশে গিয়েছিল। এমনকি এই কারণে রানার ছেলেকেও স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। এই সব অপরাধের প্রতিশোধ নিতেই রানা রিয়া ও মনাকে শেষ করে দেয়। এরপর সে মিনতির মেয়েকে কিডন্যাপ করে তাদের শর্ত দেয় মেয়েকে ফেরত পাওয়ার জন্য মিনতিকে পতিতা হিসেবে রানার বাড়িতে কাজ করতে হবে। শ্রীমাও তখন পাল্টা চাল দেয়। তারা রানার ছেলেকে কিডন্যাপ করে এবং ভিডিও কলে রানাকে হুমকি দেয়। রানা নিজের ছেলেকে বাঁচানোর জন্য মিনতির মেয়েকে একটা হোটেলে আটকে রেখে ছেলেকে খুঁজতে বের হয়। এই সুযোগে শ্রীমা ও রানী কৌশলে হোটেলে ঢুকে মিনতির মেয়েকে উদ্ধার করে আনে। এদিকে রানা তার দলবল নিয়ে শ্রীমাদের আস্তানায় পৌঁছে মিনতি ও রিঙ্কুদের কাবু করে ফেলে। ঠিক তখনই সেখানে রানী আর শ্রীমাও চলে আসে। রানার গুন্ডারা তাদেরকে মেরে 4 জনের হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে। এবার তারা 4 জনের শরীরে পেট্রোল ছিটাতে থাকে, যেটা আমরা সিরিজের শুরুতেই দেখেছিলাম। রানা যেই তাদের গায়ে আগুন লাগাতেই যাবে, ঠিক তখনই সেখানে হাজির হয় রানার স্ত্রী বনলতা। আর এখানেই আসে গল্পের আসল টুইস্ট। আসলে রানার স্ত্রী বনলতা চেয়েছিল রানার খারাপ কাজের প্রভাব যেন তাদের ছেলের ওপর না পড়ে। তাই বনলতা নিজেই মিনতিকে বুদ্ধি দিয়েছিল দুলালের খুনের জন্য রানাকে ফাঁসাতে। বনলতার বাড়িতেই মিনতি রান্নার কাজ করত। তার মাধ্যমেই মিনতি রানার অনেক খারাপ কাজের কথাও জানতে পেরেছিল। একদিন বনলতা কথায় কথায় মিনতিকে বলে, আমি জানি না দুলালকে কে মেরেছে, তবে এই কেসে রানাকে ফাঁসাতে হবে, না হলে আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারবো না। তুমি যে করে হোক ওকে ফাঁসিয়ে দাও, আমি ওর ব্যাপারে যা যা জানি তোমাকে সব বলে দেব। রানা যখন মিনতির মেয়েকে কিডন্যাপ করেছিল তখন মিনতি এসে বনলতার কাছে সাহায্য চায়। বনলতা তখন নিজেই তার ছেলেকে ভিডিও কলে মিনতিদের সাথে যেতে বলে। সব শুনে রানা খুবই অবাক হয়ে বলে, মানে বাবুর কিডন্যাপিং সবটাই নাটক? এত সাহস তুই পেলি কোথায়? এটা বলেই সে বনলতাকে মারতে শুরু করে।
ততক্ষণে বাকি চারজন নিজেদের হাতের বাঁধন ছাড়িয়ে নিয়েছে। এবার সকলে মিলে রানা ও তার গুন্ডাদের উপর অ্যাটাক করে। এখানে তাদের মধ্যে খুব মারামারি চলে। এক পর্যায়ে রানী রাগের বশে রানাকে নিজের হাতেই শেষ করে দেয়। এতদিনে তারা তাদের সব যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যায়। সবকিছু মিটে গেলে তারা 25 লাখ টাকা পুড়ে যাওয়ার শোকে মন খারাপ করে বসে থাকে। তবে এবার শ্রীমা সবাইকে চমকে দিয়ে আসল টাকার ব্যাগটা নিয়ে আসে। আসলে শ্রীমা সেদিন টাকা দেওয়ার সময় ব্যাগটা বদল করে দিয়েছিল। সে আসল টাকা নিজের কাছে লুকিয়ে রেখে নকল টাকার ব্যাগ রেল লাইনের পাশে রেখে এসেছিল। এবার সবাই মিলে নিজেদের মধ্যে সব টাকা ভাগাভাগি করে নেয় এবং নিজেদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। আর এটা দেখিয়েই এখানেই এই সিরিজটি শেষ হয়ে যায়।